Hello student, welcome to our channel SDM History। তো ডিসেম্বর যে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এর জন্য যারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো তাদের জন্য আমার চ্যানেল বিশেষভাবে তোমাদের উপকৃত করবে এই আশা রেখে আমি বিগত ভিডিওগুলো নাই শুরু করেছি ভিডিও। দেখো তোমাদের কোশ্চেনগুলো খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন যেটা শুরু করতে যাব সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির সময়কালে যে সমস্ত বিখ্যাত ঘটনা ঘটেছিল বা যে ঘটনাগুলোর সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেই রকম বাছাই করা 50টি কোশ্চেন। তো এই বাছাই করা 50টি কোশ্চেন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখো আজকে প্রথম প্রশ্ন, বদাউনের ইকতাদার ওমর কে ছিলেন? এর উত্তর হচ্ছে ওমর ছিলেন আলাউদ্দিন খলজির ভাগনা, যিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। পরীক্ষায় পড়তে পারে এরকম যে আলাউদ্দিন খলজির কোন ভাগনা আলাউদ্দিনের বিরোধী ছিলেন। তো মনে রাখতে হবে ওমর ছিলেন আলাউদ্দিন খলজির বিদ্রোহী ভাগনা। কেমন? পরের প্রশ্ন, আলাউদ্দিনের সময়কালে কোন মৌলবী ষড়যন্ত্র করেছিলেন? এর উত্তর হচ্ছে হাজি মৌলা। কেমন? 3 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন বিদ্রোহ দমনের জন্য কোন অধ্যাদেশ জারি করেছিলেন? এর উত্তর হচ্ছে কোড অফ ডিটেনশন রুলস। এই একটি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স তিনি জারি করেছিলেন, কোড অফ ডিটেনশন রুলস। পরে 4 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন কোড অফ ডিটেনশন রুলস অনুসারে মোট কতগুলি অধ্যাদেশ জারি করেছিলেন? এর উত্তর হচ্ছে 4টি। দেখে নাও সেই 4টি অধ্যাদেশ কী কী। নাম্বার 1, অতিরিক্ত ব্যক্তিগত সম্পত্তি থাকা চলবে না, সেটা সরকার বাজেয়াপ্ত করবে, অর্থাৎ অতিরিক্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্তকরণ সরকার থেকে। নাম্বার 2, নতুন অধ্যাদেশ দ্বারা তিনি সাম্রাজ্যের গুপ্তচরের একটি জাল বিস্তার করেছিলেন, অর্থাৎ আলাউদ্দিন খলজির যে গোটা সাম্রাজ্য ছিল সেখানেতে গুপ্তচর নিযুক্ত করেছিলেন যারা গোপনে তথ্যগুলো আলাউদ্দিন খলজিকে সরাসরি এসে পৌঁছে দিতেন। নাম্বার 3, সমস্ত প্রকার মাদকদ্রব্য যেমন পাশা খেলা, জুয়া খেলা, গাঁজা খাওয়া, মদ খাওয়া তিনি নিষিদ্ধ করেছিলেন, মাদকদ্রব্য টোটালি নিষিদ্ধ করেছিলেন। আর 4 নম্বর ছিল, তার 4 নম্বর যেটি ছিল সেটি হচ্ছে নতুন আদেশ জারি করে অভিজাতদের মধ্যে সামাজিক মেলামেশা বা বৈবাহিক সম্বন্ধ বন্ধ করেছিলেন। মেলামেশা যদি হয় আর বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে, আমির ওমরাহদের মধ্যে যদি মেলামেশা এবং বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে, সেইটা কখনো কখনো সুলতানের সিংহাসন আরোহণের ক্ষেত্রে বা সুলতানের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারবে, সেই জন্যই তিনি বৈবাহিক সম্পর্কটা তিনি অবশ্যই বন্ধ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন কাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ করেছিলেন? এর উত্তর হচ্ছে আমির, মুলতানি বণিক, মালিক ও হিন্দু জমিদারদের তিনি সকল সম্পত্তি সরকারি কোষাগারে নিয়ে নিয়েছিলেন। এছাড়া উপহার, পেনশন বা দান করা জমি, ইনাম ও ওয়াকফ যে সম্পত্তি সেটাও তিনি সরকারের কাছে ফেরত নিয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন নতুন কোন কোন কর আরোপ করেছিলেন? এর উত্তর হচ্ছে 3 প্রকার কর আরোপ করেছিলেন। একটা হচ্ছে কড়াই, একটা হচ্ছে চড়াই, আর একটা হচ্ছে ঘোড়াই। কেমন? চড়াই, কড়াই এবং ঘোড়াই কর ধার্য করেছিলেন। পরের প্রশ্ন, এখানটাতে এগুলো একটু ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে যে কড়াই কি, চড়াই কি বা ঘোড়াই কি। কড়াই হচ্ছে গৃহপালিত পশুর জন্য বিক্রয় কর, যে বিক্রয় করটা সেটাকে কড়াই বলা হতো, কর হিসেবে। তারপরে ছিল চড়াই। চড়াইটা কি না, চারণের জন্য, গৃহপালিত পশু চারণের জন্য কর। আর ঘোড়াই অর্থাৎ গৃহ বা বাড়ির জন্য সরকারকে ট্যাক্স দিতে হতো, যেটা আমাদেরকে বর্তমানেও দিতে হয়। এই ঘোড়াইটা আমাদেরকেও দিতে হয় এখন। বছরে একটা নির্দিষ্ট দিনে সরকারকে আমাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে বা পৌরসভার মাধ্যমে আমাদেরকে দিতে হয় এই ঘোড়াইটা। আর চড়াই কর এবং কড়াই কর, কড়াই হচ্ছে পশু উৎপন্ন করার পর বিক্রয়ের জন্য সরকারকে এক প্রকার কর দিতে হতো, সেটি হচ্ছে কড়াই। তাহলে কড়াই, চড়াই আর ঘোড়াইয়ের সঙ্গে আলাউদ্দিন খলজির শাসনকাল বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আলাউদ্দিন এই করগুলি তিনি ধার্য করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুপ্তচর ব্যবস্থা কি কি নামে পরিচিত ছিল? দেখো আমরা আগে দেখেছি গুপ্তচর সম্পর্কে তার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো হচ্ছে আলাউদ্দিন গুপ্তচর মুনহিয়ান। আলাউদ্দিনের গুপ্তচর ব্যবস্থা হচ্ছে মুনহিয়ান নামে পরিচিত ছিল। কেমন? পুরো গুপ্তচর ব্যবস্থাটি ছিল মুনহিয়ান।
আর মনহিয়ান বা গুপ্তচরদের প্রধানকে বলা হতো বারিদ, মানে বারিদ ছিলেন গুপ্তচরদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে বারিদ বলা হতো। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি গুপ্তচর ব্যবস্থার জন্য অভিজাতরা কিভাবে তাদের মত বিনিময় করত, অর্থাৎ যারা অভিজাত ছিল এবং আলাউদ্দিন খলজির বিরোধী বলে মনে হয়েছিল তারা কিভাবে তাদের মত বিনিময় বা যোগাযোগ রাখতো, একটা হচ্ছে ইঙ্গিত বা ইশারাতে বা সংকেতের মাধ্যমে। তারা কী করতো, কাগজে বা চিরকুটেতে তারা বেশ কিছু সংকেতগুলো লিখে দিত, যেগুলো অন্যান্য অভিজাতরা পেতেন। এক অভিজাতর সঙ্গে অন্য অভিজাতদের মত বিনিময় হতো এই ইঙ্গিত বা ইশারা বা সংকেতের মাধ্যমে। পরে প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনে এমন দুজন সুলতানের নাম করো যারা সাম্রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন। তো প্রথম জন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, দ্বিতীয় জন হচ্ছে আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন 10 নম্বর, মদ্যপান নিষিদ্ধ করা সত্ত্বেও একজন মদ্যপানকারী কাজী ধরা পড়েন এবং তিনি সেই মদ্যপানকারী কাজীকেও শাস্তি প্রদান করেছিলেন। কার সম্পর্কে এরূপ উক্তি করা হয়ে থাকে? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি সম্পর্কে। কারণ আলাউদ্দিন এমনি মদ্যপান নিষিদ্ধ করেছিলেন, তারপরেও একজন কাজী অর্থাৎ যিনি বিচারক তিনি মদ্যপান করে কাজ করেছিলেন, সেটা ধরা পড়েছিলেন এবং তাকে শাস্তির প্রদান করেছিলেন আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন, বৃহত্তর ভোজসভা এবং অতিথি সৎকার প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। পূর্বেই আমি আলোচনা করেছি, তবুও আরেকবার বলে দিচ্ছি। ভোজসভা করার অর্থ হচ্ছে একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে শস্য অপচয় হবে এবং অর্থের অপচয় হবে, অপরদিকে অভিজাতরা একে অপরের সঙ্গে মিলে আলাউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বা আলাউদ্দিনকে সিংহাসন থেকে উৎখাত করতে পারেন, সেই ভীতিটা আলাউদ্দিনের মধ্যে ছিল। সেই জন্য তিনি কী করেছিলেন, অর্থাৎ আলাউদ্দিন খলজি এই ভোজসভা বা অতিথি সৎকার ব্যবস্থাগুলোকে তিনি তুলে দিয়েছিলেন, অর্থাৎ চলবে না এরকম ব্যবস্থা। পরে আলাউদ্দিন খলজির কোন সেনাপতিকে সুলতানি যুগে রুস্তম বা যোদ্ধা বলা হতো? রুস্তম কথার এখানে একটা পূর্বে আমি প্রশ্নতে বলেছি যে রুস্তম কথার অর্থ হচ্ছে বিখ্যাত বা বিজয়ী যোদ্ধা। সেই রুস্তম আলাউদ্দিনের সেনাপতি হিসেবে কে ছিলেন? উত্তর হচ্ছে জাফর খাঁ। কেমন, জাফর খাঁ ছিল আলাউদ্দিনের সুলতানি যুগে বা আলাউদ্দিনের সময়কালে রুস্তম। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন হিন্দু সেনাপতি মঙ্গলদের যুদ্ধে পরাজিত করেছিলেন? তাহলে মঙ্গলদের যুদ্ধে পরাজিত করেছিলেন এরকম একজন সেনাপতি যিনি হিন্দু ছিলেন, আলাউদ্দিন খলজির সেনাপতি, তিনি হলেন মালিক নায়েক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, তিনি ছিলেন হিন্দু সেনাপতি মালিক নায়েক। পরে প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে কার সময়ে মঙ্গল আক্রমণ সবথেকে বেশি হয়েছিল? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির আমলে মোট কতবার মঙ্গল আক্রমণ ঘটেছিল? এর উত্তর 6 বার হয়েছিল। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কোন নীতি গ্রহণ করেছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সেট এবং নেটের ক্ষেত্রে। উত্তর হচ্ছে রক্ত এবং যুদ্ধনীতি, ব্লাড অ্যান্ড ওয়ার পলিসি। তো রক্ত হচ্ছে সৈন্যবাহিনী, বৃহত্তর সেনাবাহিনী গঠন করেছিলেন, আর যুদ্ধনীতি তিনি একটি কূটনীতি মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে পরিচালনা করতেন এবং যুদ্ধে সফলতা পেয়ে থাকতেন, সেটা হচ্ছে রক্ত এবং যুদ্ধনীতি। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়ে দুজন শক্তিশালী মঙ্গল নেতার নাম করো। উত্তর দাওয়া খাঁ এবং তার পুত্র কুতলুগ খাজা। এছাড়াও ছিলেন কদর খাঁ। এরা ছিলেন আলাউদ্দিনের খলজির সময় দুজন মঙ্গল শক্তিশালী নেতা। পরে হচ্ছে মঙ্গল নেতা কদর খাঁকে কারা পরাজিত করেছিলেন? উত্তর জাফর খাঁ এবং উলুগ খাঁর সম্মিলিত বাহিনী। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কেন সিকান্দার ই সানি উপাধি নিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের মতন সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করতে চেয়েছিলেন, তাই তিনি সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধি নিয়েছিলেন। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কার মতকে প্রাধান্য দিয়ে দিগ্বিজয়ী সাম্রাজ্য বিস্তারের নীতি পরিত্যাগ করেছিলেন? এর উত্তর হচ্ছে আলাউল মুলকের মতকে প্রাধান্য দিয়ে। কেমন, আলাউদ্দিন খলজি, প্রসঙ্গক্রমে বলে রাখি, আলাউদ্দিন খলজি এমন একজন ব্যক্তি ছিলেন শুধুমাত্র আলাউল মুলকের কথাই শুনতেন, বাদবাকি আর কারো সেরকম কথা শুনতেন না, মানে তিনি নিজে যেটা মনে করতেন স্বেচ্ছাচারিতা বজায় রাখতেন। পরে প্রশ্ন, আলাউল মুলক কে ছিলেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির নিযুক্ত দিল্লির কোতোয়াল। হয়েছে, তিনি ছিলেন দিল্লির কোতোয়াল। কোতোয়াল হচ্ছে সেনাবাহিনীর অর্থাৎ অস্ত্রশালার যিনি প্রধান তাকে কোতোয়াল বলা হয়। পরে প্রশ্ন,
নিজের সেনাবাহিনীতে সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন, যদি একজন করে মঙ্গল সেনাকে মারতে পারো তাহলে প্রত্যেক মঙ্গল সৈন্যপিছু 1 টঙ্কা করে অতিরিক্ত বরাদ্দ করা হবে। এই উক্তিটি কার নির্দেশ ছিল? তো তাহলে প্রত্যেক মঙ্গল সৈন্যকে যদি মারতে পারো তাহলে 1টি করে টঙ্কা তোমাদেরকে অতিরিক্ত দেওয়া হবে, বেতনের সঙ্গে সঙ্গে অতিরিক্ত 1 টঙ্কা করে তোমাদেরকে দেওয়া হবে যদি মাথা পিছু মঙ্গলকে মারতে পারো। এই যে নির্দেশ, এটি কার ছিল? এটি ছিল আলাউদ্দিন খলজির। পরে প্রশ্ন, প্রত্যেকটি যুদ্ধক্ষেত্রে সাফল্যের জন্য আলাউদ্দিন খলজি কাকে খুব ঈর্ষা করতেন? সেই কারণে কিলির যুদ্ধে, যেটা 1299 খ্রিস্টাব্দে হয়েছিল, বিশ্বাসঘাতকতা করে এবং চক্রান্ত করে তাকে একা মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন এবং সেখানে মঙ্গলরা তাকে হত্যা করেন। কে তিনি? উত্তর হচ্ছে জাফর খাঁ। জাফর খাঁ একটা সময় আলাউদ্দিনকেও যুদ্ধক্ষেত্রে সাফল্যতার ক্ষেত্রে ছাপিয়ে যান। তখন আলাউদ্দিন খলজি এই জাফর খাঁ সম্পর্কে ঈর্ষা করেন এবং তাকে নিজের পূর্ব পরিকল্পনা মতো মেরে ফেলার জন্য, সরাসরি মেরে ফেলতে পারবে না, তাই তিনি কেবলমাত্র সকল সৈন্যদেরকে পূর্বেই নির্দেশ দিয়েছিল যে জাফর খাঁ যুদ্ধ করবে, তোমরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসবে এবং তাকে কোনো প্রকার সহযোগিতা করবে না। তাই জাফর খাঁ সে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে, কিলির যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। মানে এটা চক্রান্ত ছিল আলাউদ্দিন খলজির একটা। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সমকালীন একজন দিল্লির সুফি সাধকের নাম করো। এর উত্তর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। পরে প্রশ্ন, চিতোর দুর্গ বিজয়ের পর আলাউদ্দিন যখন দিল্লিতে ফিরে আসেন তখন কোন মোগল নেতা তাকে চারিদিক থেকে 3 মাস অবরুদ্ধ করে রেখেছিলেন? তাহলে মঙ্গলরাও তাকে অবরুদ্ধ করেছিলেন। সেই মঙ্গল নেতা ছিলেন তর্গী। হয়েছে? তো মঙ্গল নেতা তর্গী, তিনি আলাউদ্দিনের সাম্রাজ্যটাকে 4 দিক থেকে ঘিরে ধরেছিলেন। কেমন? এটা মনে রাখবে। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কোন নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে শ্রীনগরী, সিডি। পরে আলাউদ্দিন খলজির সীমান্তে মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কাকে নিযুক্ত করেছিলেন? উত্তর হচ্ছে গাজী মালিককে। পরে কোন মঙ্গল নেতা শেষবারের জন্য ভারত আক্রমণের প্রয়াস করেছিলেন মানে আলাউদ্দিনের সময়কালে? এর উত্তর হচ্ছে আলী বেগ। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযান ছিল, দেখো সেখানে কি ব্যবস্থাগুলো ছিল। প্রশ্নগুলো অবশ্যই বাছাই করা আছে, তোমাদের ভালো লাগবে। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কখন গুজরাট আক্রমণ করেছিলেন? উত্তর 1297-98 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আলাউদ্দিনের গুজরাট অভিযানে কারা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হচ্ছে সেনাপতি নজরত খাঁ। 2 বিখ্যাত সেনাপতি, একজন নজরত খাঁ, একজনের নাম হচ্ছে উলুগ খাঁ। পূর্বেই বলেছি উলুগ খাঁর প্রতি তার আলাউদ্দিন খলজির খুব ঈর্ষা ছিল। পরে প্রশ্ন, আলাউদ্দিনের সেনাপতিদের গুজরাট আক্রমণের সময় সেখানকার রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় কর্ণদেব। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি গুজরাট আক্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো গুজরাট আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল গুজরাটের যে সোমনাথ মন্দির, সেই সোমনাথ মন্দির আক্রমণ। কারণ সোমনাথ মন্দিরেতে অপহৃত ধনসম্পদ, বিশেষ করে সোনা রূপো হিরে, এই সমস্ত জিনিসগুলি ছিল এবং অপরিমিত ধনসম্পদ লুণ্ঠন, মানে সোমনাথ মন্দির আক্রমণ ও অপরিমিত ধন সম্পদকে লুণ্ঠন করা। আর বিশেষ করে রাজকোষাগারগুলোও দখল করে নিয়েছিলেন। মানে গুজরাটের যে রাজা ছিলেন দ্বিতীয় কর্ণদেব, তার রাজধানীতে সঞ্চিত সম্পদ লুণ্ঠন করেছিলেন এবং ওই অঞ্চলে ভালো জাতের ঘোড়া ব্যবহার করা, অর্থাৎ ওই অঞ্চলেতে ভালো জাতের ঘোড়া পাওয়া যেত, সেই ঘোড়াগুলি সংগ্রহ করাও ছিল। মানে সম্পদ, মন্দির লুণ্ঠন, রাজধানী লুণ্ঠন আর ভালো জাতের ঘোড়া সংগ্রহ। পরে প্রশ্ন, গুজরাটের রাজা দ্বিতীয় কর্ণদেবের স্ত্রী এবং কন্যার নাম কী ছিল? উত্তর স্ত্রীর নাম ছিল কমলা দেবী এবং কন্যা ছিলেন দেবলা দেবী। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, এই দেবলা দেবীর সঙ্গে আলাউদ্দিন তার নিজের পুত্র খিজির খানের বিবাহ দিয়েছিলেন। তো দেবল রানী আর খিজির খান, এই দুজনের যে পরিণয়, এই পরিণয়টা আমরা বিশেষ করে তার যে প্রধান মানে সভাসদ মালিক কাফুর, তো যাকে পরবর্তী পর্যায়ে ক্ষমতাশালী সেই দেবলা দেবী আর খিজির খানের সঙ্গে বিবাহের কাহিনীটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তোমরা জেনে থাকবে। পর প্রশ্ন, দ্বিতীয় কর্ণদেব যুদ্ধে পরাজিত হয়ে কোথায় পালিয়ে যান? এর উত্তর কন্যা দেবলা দেবীকে সঙ্গে নিয়ে তিনি দেবগিরিতে রামচন্দ্র দেবের কাছে পালিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, যুদ্ধে জয়লাভের পর সেনাপতিদ্বয় কাদের দিল্লিতে নিয়ে আসেন? উত্তর
রাজা কর্ণদেবের পত্নী কমলা দেবী এবং মালিক কাফুরকে। কেমন? পরের প্রশ্ন, দিল্লিতে নিয়ে আসার পর কমলা দেবী কী উপাধি দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে, দিল্লিতে নিয়ে আসার পর কমলা দেবীকে উপাধি দেওয়া হয়েছিল মল্লিকা ই জাহান এই উপাধি। যেমন নূরজাহান, শাহজাহান, সেরকম মল্লিকা ই জাহান এই উপাধি দেওয়া হয়েছিল কর্ণদেবের পত্নীকে। অবশ্যই ধর্মান্তরিত করে আলাউদ্দিন খলজি বিবাহ করেছিলেন। পরের প্রশ্ন, কাকে হাজার দিনারি বলা হয়? উত্তর হচ্ছে মালিক কাফুরকে। কেমন? পরের প্রশ্ন, মালিক কাফুর কেন হাজার দিনারি বলা হয়? উত্তর, মালিক কাফুরকে হাজার দিনারি বলার উদ্দেশ্য হচ্ছে গুজরাট বিজয়ের পর সেনাপতি নসরত খাঁ 1000 স্বর্ণ দিনার দিয়ে গুজরাট থেকে মালিক কাফুরকে ক্রয় করে দিল্লিতে এনেছিলেন এবং সেই কারণেই মালিক কাফুরকে হাজার দিনারি বলা হতো। পরের প্রশ্ন, গুজরাট বিজয়ের পর আলাউদ্দিন কাকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন? উত্তর, সেনাপতি ছিলেন আলপ খাঁ। সেই আলপ খাঁকে গুজরাটের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। এরপর আসছি রণথম্বর অভিযান। আলাউদ্দিন কখন রণথম্বর আক্রমণ করেছিলেন? এর উত্তর, 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন রণথম্বর আক্রমণ করেন। কেমন? পরের প্রশ্ন, আলাউদ্দিন রণথম্বর আক্রমণকালে কোন সেনাপতি মারা গিয়েছিলেন? এর উত্তর হচ্ছে নসরত খাঁ মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে আলাউদ্দিন খলজির সহযোগী হিসাবে কোন অভিযানে মালিক কাফুরের অভিষেক হয়? উত্তর, এই রণথম্বর আক্রমণের সময়। এই রণথম্বরের সময় মালিক কাফুর তিনি ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত একজন সহযোগী। তো এই রণথম্বরেই তার অভিষেকটি হয়েছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি যখন রণথম্বর আক্রমণ করেছিলেন তখন সেখানকার শাসক কে ছিলেন? এর উত্তর হচ্ছে বীর হাম্বির দেব। কেমন? পরের প্রশ্ন, রণথম্বরের রাজা বীর হাম্বির দেব কার বংশধর ছিলেন? উত্তর, পৃথ্বীরাজ চৌহানের বংশধর। দিল্লি এবং আজমিরের যে বিখ্যাত শাসক ছিলেন দিল্লি এবং আজমিরের, সে পৃথ্বীরাজ চৌহানের বংশধর ছিলেন বীর হাম্বির। পরের প্রশ্ন, রাজা বীর হাম্বিরের স্ত্রী এবং কন্যা কারা ছিলেন? স্ত্রী ছিলেন রঙ্গা দেবী এবং কন্যা ছিলেন পদ্মলা। পরের প্রশ্ন, রণথম্বরের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? রাজা বীর হাম্বির দেব এবং কেহব নামক একজন তার সহযোদ্ধা পরাজিত এবং নিহত হয়েছিলেন। পরের প্রশ্ন, তখন রাজমাতা রঙ্গা দেবী এবং কন্যা পদ্মলা কি করেছিলেন? উত্তর, জোহর পালন করেছিলেন। আমি এর আগের ভিডিওতে বলেছি যে জোহর বিষয়টা কি। তোমরা যদি জোহর সম্পর্কে কেউ কিছু বলতে চাও কমেন্ট করতে পারো, অবশ্যই আমি সেটাকে অ্যাকসেপ্ট করব এবং দেখব। কেমন? জোহর পালন করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে প্রথম জোহর প্রথা কোথায় চালু হয়েছিল? এই জোহর প্রথা প্রথম চালু হয়েছিল রণথম্বরে। কেমন? পরের প্রশ্ন দেখো, আমি দিচ্ছি তবুও, জোহর প্রথা কি? এর উত্তর হচ্ছে, জোহর প্রথা কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। না, যুদ্ধক্ষেত্রে স্বামীরা মারা গেলে রাজপুত রমণীরা স্বামীদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং নিজেদের সতীত্ব ও আত্মগরিমা, আত্মসম্মান রক্ষার জন্য প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিতেন। একেই বলা হতো জোহর প্রথা। কেমন? পরের প্রশ্ন, রাজস্থানে প্রচলিত আরেকটি প্রথা হলো সাকা প্রথা। তাহলে এই সাকা প্রথা কি, এটা একটু জেনে নেওয়া যাক। সাকা প্রথা জোহর প্রথার মতোই ছিল সাকা প্রথা। কেমন? এই সাকা প্রথা কি তাহলে একটু দেখে নাও। না, জোহর পালনের পরের দিন রাজপুতরা সাকা প্রথা পালন করত। এই প্রথার মূল কথা কী ছিল? না, রাজপুতরা তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতো এবং সেখানে তারা কেশরী পাগড়ি পরিধান করত এবং যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হতো। এই কেশরী পাগড়ি পেতে গেলে একটা পর্যায়েতে তাদেরকে অসি চালনা, যুদ্ধ পরিচালনা করা, তরবারি চালনা, ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করা, ঘোড়ার পিঠে চেপে বল্লম ছোঁড়া বা বর্ষা ছোঁড়া, যুদ্ধর পর্যায়ে এমন একটা চরম অবস্থা সৃষ্টি হবে সেখানে তাদেরকে মানে সফলতা দেখাতে হবে। এরকম যে সমস্ত সৈনিকরা, তাদেরকে কেশরী পাগড়ি প্রদান করা হতো এবং এই কেশরী পাগড়ি পরে তারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। সেই জন্য কেশরী পাগড়ি একটা পর্যায় ছিল, মানে একটা অনুষ্ঠানের মতন হতো আর কি। এইটি ছিল সাকা প্রথা নামে পরিচিত। তো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। যদি তোমাদের আমার চ্যানেল ভালো লাগে, বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করবে, অবশ্যই লাইক দেবে আর
সাবস্ক্রাইব করাটা তোমাদের হাতের উপরে ছেড়ে দিলাম আমি। ওকে, ততক্ষণ দেখতে থাকো, আমি আবার নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। ওকে।